বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজালাল আহমেদ পিয়াল, প্রভাষক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায়। দেখো তাহলে, বিষয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, শ্রেণী নবম দশম, প্রথম অধ্যায়, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে অর্থায়নের ধারণা, অর্থায়নের সংজ্ঞা, অর্থায়নের শ্রেণীবিভাগ, অর্থায়নের গুরুত্ব, অর্থায়নের নীতিমালা, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বা সিদ্ধান্ত, অর্থায়নের ক্রমবিকাশের ইতিহাস এবং ক্যারিয়ার। তোমরা ইতিমধ্যে অর্থায়নের সংজ্ঞা এবং অর্থায়নের শ্রেণীবিভাগ ও গুরুত্ব সম্পর্কে জেনেছ। আজকে আমি তোমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে হলো একটি অর্থায়নের নীতিমালা বা কারবারি অর্থায়নের নীতিমালা, আর একটি হলো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বা সিদ্ধান্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের মূল যে টেক্সট বইটি আছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সেই বইয়ের 13 নম্বর পেজে যাও, দেখবে কারবারি অর্থায়নের নীতিমালা একটি পয়েন্ট আছে। আমি তোমাদেরকে বই থেকেই আলোচনা করে ব্যাপারটি বোঝাচ্ছি। তাহলে কারবারি অর্থায়নের নীতি, এখানে কারবারি অর্থায়ন বলতে বোঝাবে ব্যবসায় অর্থায়নকে। আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখো, কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কি বুঝো, এখানে একটা সংজ্ঞা আছে, এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ স্বল্প ও দীর্ঘমেয়াদে, সেই তহবিল বিনিয়োগ ও তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। মূলত এটা হচ্ছে একটি ব্যবসায় অর্থায়ন। একটা ব্যবসা শুরু করতে গেলে তোমাকে তহবিল সংগ্রহ করতে হবে। সেই তহবিল স্বল্প মেয়াদী উৎস থেকেও হতে পারে, দীর্ঘমেয়াদী উৎস থেকেও হতে পারে, এবং তহবিল সংগ্রহ করার পর সেই তহবিলটাকে তোমাকে বন্টন করতে হবে এবং বিনিয়োগ করতে হবে। এটাই হচ্ছে কারবারি অর্থায়ন। এখন এই কারবারি অর্থায়নের যে সকল নীতিমালাগুলো আছে, সে সকল নীতিমালার মধ্যে দেখো, প্রথম যে নীতিমালাটা সেটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। এখানে তারল্য বনাম মুনাফা নীতি বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে তারল্য কী। আমরা তারল্য বলতে ওই পরিমাণ নগদ অর্থ বুঝি যা একজন ব্যক্তি বা একজন ব্যবসায়ী তার কাছে রেখে দেয় চলতি দায় ও ব্যয় মেটানোর জন্য। এখন তারল্যর সাথে মুনাফার সম্পর্কটা আসলে কেমন? তারল্য যদি আমাদের হাতে বেশি থাকে তাহলে আমরা বিনিয়োগ কম করতে পারবো, সেই ক্ষেত্রে মুনাফা কমে যাবে। আর তারল্য যদি আমাদের হাতে কম থাকে, আমরা সেক্ষেত্রে বেশি বিনিয়োগ করতে পারবো, সেক্ষেত্রে মুনাফা বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি তারল্যর সাথে মুনাফার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাই। একজন মুদি দোকানদার সারা মাসব্যাপী সে 10 লাখ টাকা মাল বিক্রি করলো। বিক্রি করার পরে সে 10 লাখ টাকা থেকে 6 লাখ টাকা আবার নতুন করে ব্যবসায় বিনিয়োগ করলো। তার হাতে থাকলো কত? 4 লাখ। এই 4 লাখ টাকাই তার তারল্য। সে যদি এটা না করে, দেখা যায় 10 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা সে আবার নতুন করে বিনিয়োগ করলো, তার হাতে রাখলো 2 লাখ, সেক্ষেত্রে তার মুনাফা বেড়ে যাবে। আর সে যদি দেখা যায় যে 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা হাতে রেখে 5 লাখ টাকা বিনিয়োগ করলো, সেক্ষেত্রে তার বিনিয়োগ কমে যাওয়াতে মুনাফাটা কমে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা ক্লিয়ার যে তারল্যর সাথে মুনাফার সম্পর্কটা বিপরীতমুখী। এখানে দেখো, আমি কয়েকটা পয়েন্ট আন্ডারলাইন করে দিচ্ছি। নগদ আয় কি তরল সম্পদ বলে। নগদ আয়, ব্যাংকে জমা, এগুলো হচ্ছে তরল সম্পদ। এরপর এখানে দেখো, শেষের দিকে দেখো একটু, দেখো, ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসায় দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে। যা ব্যবসায় পরিচালনা করতে সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে দেখো, একজন ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। এক্ষেত্রে তুমি যদি অতিরিক্ত বিনিয়োগ করে ফেলো, অতিরিক্ত মুনাফার আশায় যে আমি হাতে নগদ টাকা না রেখে পুরাটাই বিনিয়োগ করে দেই,
সেই ক্ষেত্রে তোমার প্রবলেম দেখা দিবে। সেই ক্ষেত্রে তোমার কোনো চলতি খরচ প্রয়োজন পড়লে তুমি তা ম্যানেজ করতে পারবা না। সেই ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের একটি পর্যাপ্ত পরিমাণে বা উপযুক্ত পরিমাণে বা কাম্য লেভেলে তারল্য আমাদের হাতে রেখে দিতে হবে। এখন দেখো, একদিকে তাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করারও প্রয়োজন আছে। তাহলে নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে তারল্যর সাথে মুনাফার সম্পর্কটা, তারল্য বলতে এখানে নগদ অর্থকে বোঝাইছে। তা নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক এখানে আরেকটু দেখো বিস্তারিত আছে। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, যেটা বলছিলাম। আমরা যদি হাতে বেশি নগদ অর্থ রেখে দিই তাহলে আমরা কম বিনিয়োগ করব, সেক্ষেত্রে আমাদের মুনাফা কমে যাবে। আবার দেখো, মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে আবার তারল্য আমাদের হাতে নগদ টাকা কমে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার তারল্য ঘাটতি হয়। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রেখে অর্থায়নের বজায় রাখাটাই হচ্ছে অর্থায়নের একটি অন্যতম নীতি। তাহলে বন্ধুরা, তোমরা ক্লিয়ার যে তারল্য যদি বাড়ে তাহলে মুনাফা কমে যাবে, আবার তারল্য যদি কমে তাহলে মুনাফা বেড়ে যাবে। আমার হাতে আমি যত পরিমাণ বেশি অর্থ ধরে রাখবো তত আমি কম বিনিয়োগ করতে পারবো, আর কম বিনিয়োগ করলে মুনাফা কমে যাবে। আর আমি যদি তারল্য কম রাখি তাহলে আমি বেশি বিনিয়োগ করতে পারবো, বেশি বিনিয়োগ করলে আবার কি হবে, মুনাফা বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উপযুক্ত পরিমাণ বা কাম্য পরিমাণ নগদ অর্থ প্রতিষ্ঠানে রেখে দিতে হবে, না হলে আমরা দৈনন্দিন যে খরচগুলো আছে সেগুলো রিকভারি বা মেনটেন করতে পারবো না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানে বা ব্যবসায় একটি সমস্যা দেখা দিতে পারে। চলো তাহলে আমরা পরের নীতিটি দেখি। পরে হচ্ছে উপযুক্ততার নীতি। এখানে উপযুক্ততার নীতি বলতে কি বোঝাইছে দেখো একটু, যে স্বল্প মেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। এখন তোমরা এখানে দেখো, চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল, স্থায়ী মূলধন। হ্যাঁ, তো দেখো স্বল্প মেয়াদি তহবিল। স্বল্প মেয়াদি তহবিলটা কি, 1 বছর বা তার কম সময়ের জন্য যে তহবিলটা আমরা সংগ্রহ করি এটা হলো স্বল্প মেয়াদি তহবিল। আর এটা দিয়ে আমরা ব্যবসায়ের দৈনন্দিন যে খরচগুলো আছে, যে খরচগুলো যেমন কর্মচারীদের কর্মচারীদের বেতন দেওয়া, কুলির মজুরি দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, হ্যাঁ, যাতায়াত খরচ, যেই খরচগুলো আছে চলতি খরচগুলো, এগুলো আমরা স্বল্প মেয়াদি তহবিল দিয়ে মেনটেন করি। আবার দেখো, দীর্ঘমেয়াদী তহবিল বলতে বোঝাবে 3 বছরের বেশি যে কোনো সময়ের জন্য যদি আমরা তহবিল সংগ্রহ করি সেটা হলো দীর্ঘমেয়াদী তহবিল। আর দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করি। যেমন আমার প্রতিষ্ঠানের জন্য যদি কোনো মেশিন কেনা লাগে, ফ্যান কেনা লাগে, কোনো জেনারেটর কেনা লাগছে, মানে কোনো স্থায়ী সম্পদ যদি আমরা কিনি, সেগুলো হচ্ছে স্থায়ী মূলধন। এক্ষেত্রে দেখো কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যেমন দেখো, চলতি মূলধন দিয়ে আমরা কি করতে পারি, কাঁচামাল ক্রয় করতে পারি, শ্রমিকের মজুরি দিতে পারি ইত্যাদি। আর স্থায়ী মূলধন দিয়ে আমরা কিনতে পারি মেশিন ক্রয় করতে পারি, কারবারের জন্য দালান কোঠা নিতে পারি। মানে মূলত যেই সম্পদগুলো তোমাকে 1 বছরের বেশি সময় ধরে সুবিধা দিবে সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আর স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য আমরা স্থায়ী মূলধনটাকেই ব্যয় করে থাকি। তো বন্ধুরা, এবার দেখো আমরা চলতি মূলধন সংগ্রহ করি কোথা থেকে, বিক্রয়লব্ধ অর্থ থেকে আমরা চলতি মূলধন ব্যবস্থাপনা করে থাকি। আর অন্যদিকে আমরা দীর্ঘমেয়াদী মূলধন বা স্থায়ী মূলধন সংগ্রহ করি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে, বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ নিয়ে, ডিবেঞ্চার হোল্ডারদের কাছ থেকে ইত্যাদির মাধ্যমে আমরা স্থায়ী মূলধনটা সংগ্রহ করে থাকি। তো বন্ধুরা, এই নীতিমালা থেকে আমরা বুঝলাম যে আমাদের চলতি তহবিল বা স্বল্পমেয়াদী তহবিল থেকে আমরা চলতি মূলধন ম্যানেজ করব, আর দীর্ঘমেয়াদী তহবিল থেকে আমরা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ম্যানেজ করব বা স্থায়ী সম্পদ ক্রয় করব। এটি হচ্ছে অর্থায়নের উপযুক্ততার নীতি। তো এবার আসো কারবারের বৈচিত্র্যায়নের নীতি। এই নীতিটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীলের উদ্দীপক অনেক সময় এই নীতিকে কেন্দ্র করেই
এসে থাকে। তোমরা এই নীতিটা ভালো করে বুঝলে সৃজনশীল প্রশ্ন খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো, কারবারের বৈচিত্র্যায়নের নীতি ও ঝুঁকি বন্টন নীতি। এই নীতির দ্বারা কোনো কারবারে কোনো বিনিয়োগকারী একটিমাত্র প্রোডাক্ট বা একটিমাত্র পণ্য নিয়ে ব্যবসা না করে অনেকগুলো পণ্য নিয়ে যদি ব্যবসা করে, বা তার যে মূলধনটা একটি খাতে বিনিয়োগ না করে ছোট ছোট করে বিভিন্ন খাতে যদি বিনিয়োগ করে, তাহলে তার প্রতিষ্ঠানের বা তার ব্যবসার ঝুঁকিটা কমে যায়। আর ঝুঁকি কমে গেলে কি হবে? ঝুঁকি কমে গেলে মুনাফাটা নিশ্চিত হয়। এটাই হচ্ছে কারবারের বৈচিত্র্যায়নের নীতি। তো দেখো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে, একটা মহিলা, হয়তো সে এই দোকানদার, দেখতেছো তার দোকানে কত ধরনের জিনিস রয়েছে। তাহলে আমরা এই দোকানদারকে বা এই দোকানটাকে আমরা বলতে পারবো তারা কি বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছে। তো বন্ধুরা দেখো, প্রথম লাইনটা দেখো, তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবার যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। ঝুঁকি বন্টন বলতে বোঝায় ঝুঁকিটাকে ছোট ছোট আকারে ভাগ করে দেওয়া। আমরা যতগুলো খাতে বিনিয়োগ করব, সেই বিনিয়োগগুলো আলাদা আলাদা করে ঝুঁকিটা বহন করবে। যেমন তোমরা একটি যদি ঔষধের দোকানে যাও, দেখবে ওষুধের এক পাশে সেলফে ঔষধ রাখা, ওষুধ বিক্রি করতেছে, অন্য একটি পাশে সেলফে হয়তো কসমেটিক্সের বিভিন্ন পণ্য বিক্রি করতেছে, আবার সামনে ছোট একটি ডেস্ক নিয়ে হয়তো মোবাইলের ফ্লেক্সিলোড বা বিকাশ দিচ্ছে। তাহলে ওই দোকানদার একসাথে 3 ধরনের কাস্টমার সে পাচ্ছে, ওষুধের জন্য পাচ্ছে, কসমেটিক্সের জন্য পাচ্ছে, আবার ফ্লেক্সিলোডের জন্য পাচ্ছে। তাহলে তার ঝুঁকিটাকে আমরা বিবিধ খাতে বন্টন করে দেওয়াতেই তার প্রতিষ্ঠানে মুনাফাটা নিশ্চিত হয়। এটাই হচ্ছে ঝুঁকি বৈচিত্র্যায়ন বা ঝুঁকি বন্টনের নীতি। এক্ষেত্রে কারবারের মুনাফা নিশ্চিত হয় এবং ঝুঁকিটা কমে যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে কারবারের বৈচিত্র্যায়নের নীতি বা ঝুঁকি বন্টনের নীতি হলো যে একজন বিনিয়োগকারী তার বিনিয়োজিত মূলধন একটি খাতে বিনিয়োগ না করে অনেকগুলো খাতে যদি একসাথে বিনিয়োগ করে, তাহলে তার ঝুঁকিটা কমে যায় এবং মুনাফা নিশ্চিত হয়। এখানে দেখো কয়েকটি উদাহরণ আছে, তোমাদের একটু খেয়াল করো। উদাহরণগুলো দেখো, একজন মুদি ব্যবসায়ী যদি তার দোকানে সনাতনী সাবান ও হালাল সাবান 2 ধরনের সাবানে বিক্রি করে, তাহলে সে 2 ধরনের ক্রেতাকেই পাচ্ছে। হ্যাঁ, তাহলে কি সেও একটি বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলো। তারপরে আবার দেখো, এখানে আরেকটা উদাহরণ, আবহাওয়া ও ঋতুভেদে কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। যেমন শীত বস্ত্রের চাহিদা শীতকালে বেশি, আবার গরম বস্ত্রের চাহিদা গরমকালে বেশি। এক্ষেত্রে যদি কোনো দোকানদার শুধু শীত বস্ত্রর ব্যবসা করে, তাহলে গ্রীষ্মকালীন সময়ে সে কোনো ব্যবসা করতে পারবে না। আর কোনো কোনো দোকানদার শীত বস্ত্র এবং গ্রীষ্মকালীন বস্ত্র দুইটাই যদি রাখে, তাহলে সে পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলো। এক্ষেত্রে সে মুনাফাটা নিশ্চিত পেতে পারে। আবার দেখো, একটি বইয়ের দোকানদার যদি শুধু কবিতার বই বিক্রি করে, তাহলে সে শুধু কবিতার বইয়ের জন্যই কাস্টমার পাবে। অন্যদিকে সে কবিতার বইয়ের পাশাপাশি গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই যদি বিক্রি করে, তাহলে দেখা যাবে তার দোকানে বিভিন্ন ধরনের বইয়ের ক্রেতা আসতেছে এবং তার মুনাফাটা নিশ্চিত হবে এবং ঝুঁকিটা কমে যাবে। তো বন্ধুরা, আমরা কারবারি অর্থায়নের নীতিমালা দেখলাম। এবার আমরা দেখব একজন আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। তো আর্থিক ব্যবস্থাপক হচ্ছে ওই সকল ব্যক্তি বা ওই সকল দল যারা একটি প্রতিষ্ঠানের সকল ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আর্থিক সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। মূলত অর্থায়ন সংক্রান্ত কাজগুলো যে সকল ব্যবস্থাপক করে থাকেন, তারাই আর্থিক ব্যবস্থাপক। আর্থিক ব্যবস্থাপকের প্রতিটি সিদ্ধান্তের সাথেই ঝুঁকি জড়িত থাকে। এখানে দেখো, আর্থিক ব্যবস্থাপকের 2টি সিদ্ধান্তের কথা বলা হয়েছে। একটি হচ্ছে আয় সিদ্ধান্ত, যার আরেকটি নাম হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্ন এখান থেকে
অনুধাবনমূলক প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় আসে। তোমরা ভালো করে দেখবে যে আয় সিদ্ধান্তের অপর নাম কি? অর্থায়ন সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি? বিনিয়োগ সিদ্ধান্ত। এবার দেখো আয় সিদ্ধান্ত কি? আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহ করাকে বোঝায়। আমরা এর আগে দেখছি যে কারবারি প্রতিষ্ঠান কীভাবে তহবিল সংগ্রহ করে। তহবিল সংগ্রহের যতগুলো প্রক্রিয়া আছে সবগুলোকেই একসাথে বলা হবে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। তো দেখো কারবারি প্রতিষ্ঠান কিভাবে তহবিল সংগ্রহ করে থাকে। তো এখানে দেখো চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে, আবার স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে, যেটা আমরা এর আগেও আলোচনা করেছি। এরপরে দেখো বড় বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে তহবিল সংগ্রহ করে। বড় বড় প্রতিষ্ঠানগুলো পুঁজি ও বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ, বড় বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রির মাধ্যমে তাদের মূলধনটা সংগ্রহ করে থাকে। এখন দেখো এই শেয়ার যে বিক্রি করবে, এখন এই শেয়ার যারা শেয়ার বাজার থেকে শেয়ার ক্রয় করবে তাদেরকে বলা হবে শেয়ার হোল্ডার। মূলত এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। এখন যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি বলা হয় যে মালিককে, তাহলে আমরা বলবো শেয়ার হোল্ডার। হ্যাঁ, শেয়ার হোল্ডার যারা তারাই কোম্পানির মালিক। আমি বা তুমি যদি একটা শেয়ার কিনো, তাহলে তুমি বা আমি শেয়ার হোল্ডার। এখন কোম্পানি থেকে শেয়ার কিনলে কি হবে? আমরা লভ্যাংশ বা লাভ পেয়ে থাকব। তো এবার আমরা দেখব ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। দেখো একটি দর্জি দোকান, যেটা আমরা শুরুতেই উদাহরণে দেখেছি যে একটি দোকানের জন্য সেলাই মেশিন দরকার। হ্যাঁ, ক্রয় সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে সেলাই মেশিনটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, কিন্তু যদি সুতো কিনতে হয় সেটা আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত না, সেটা ক্রয় সিদ্ধান্ত। এখন যদি কোনো স্থায়ী সম্পত্তি কেনা হয়, হ্যাঁ, যদি স্থায়ী সম্পত্তি বা চলতি সম্পত্তি যাই কেনা হোক, সবই প্রতিষ্ঠানের এক একটি করে ব্যয় সিদ্ধান্ত। তাহলে ব্যয় সিদ্ধান্ত একটু দেখি। মুদি দোকানের জন্য আসবাবপত্র, রেফ্রিজারেটর, হ্যাঁ, ইত্যাদি মূলত প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাওয়াটাই হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। উপরোক্ত প্রধান দুইটি সিদ্ধান্ত ছাড়াও একজন আর্থিক ব্যবস্থাপক আরও কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে। এখানে দেখো আরও তিনটি সিদ্ধান্ত সে নিয়ে থাকে। একটি হচ্ছে কাঁচামাল ক্রয়ের জন্য সে সিদ্ধান্ত নিতে পারে, দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থ রাখা উচিত এই সিদ্ধান্ত নেয়, এবং কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নেয়। এছাড়াও সে দেখো শেয়ার বিক্রয়ের মাধ্যমে আমরা যে তহবিল সংগ্রহ করেছিলাম সেই শেয়ার হোল্ডারদেরকে আমাদের লভ্যাংশ বা মুনাফা দিতে হবে। সেটাও একজন আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ। তো বন্ধুরা, আমরা যে আলোচনা করলাম তার মধ্যে প্রথমে আমরা দেখলাম যে কারবারি অর্থায়নের নীতিমালা। তো নীতিমালার মধ্যে আমরা তিনটি নীতিমালা দেখলাম। তারল্য বনাম মুনাফা নীতি, তারপরে দেখলাম উপযুক্ততার নীতি, তারপরে দেখলাম কারবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টনের নীতি। এরপরে আমরা দেখলাম হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত। এখানে দুইটি সিদ্ধান্ত, একটি হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আর একটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। আশা করি তোমরা বইটি আরও ভালো করে পড়লে আমার লেকচারটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।